FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তাল আছি সাথে এবং শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি যে একটা সপ্তাহ পরে আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর তলে আছেন। এবং প্রতি সপ্তাহেই আমাদের চেষ্টা থাকে আপনার কাছে সবচেয়ে ভালো ঘটনাগুলো উপস্থাপন করার। জানি না সব সপ্তাহে আপনাদের কতটা আনন্দ দিতে পারি, তবে আজকের চেষ্টাটা একটু অন্যরকম, সে প্রসঙ্গে পরে আসবো। তবে তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চলুন আগে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা লিখতে চান অর্থাৎ আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার মনে রাখতে হবে বা লিখে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা পুরোপুরি আপনার ব্যাপার। এবং একই সাথে আমাদের যে টুইটার, আপনারা জানেন যে টুইটার আপনারা খুঁজলেই পাবেন যে @VUTFM। ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট যে কোনটার কথা আমি বলছি। সেখানে যে আপনি আমাদের লিখতে পারেন। একই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসেও আপনি আমাদের পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। একই সাথে ভূত এফএমের যে পেজ রয়েছে সেই পেজটার ওপরে ডান সাইডে আপনি দেখবেন যে সেন্ড ইমেল নামে একটা ট্যাব রয়েছে। সেখানে আপনি যে কিন্তু ইচ্ছা করলেই আপনি প্রেস করে ওখানে সরাসরি ইমেল পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। তো এটাও খুবই ইজি কিন্তু এখান থেকে ইমেল পাঠানো, রাইট? তো আমি বেশি চাই আপনাদের ঘটনা, আরো বেশি বেশি পাচ্ছি প্রচুর, কিন্তু আরো বেশি বেশি ঘটনা চাই। আপনারা কথা বলুন আপনাদের চারপাশের মানুষের সাথে, জেনে নিন তাদের কাছ থেকে তাদের ঘটনাগুলো এবং আপনাদের নিজের জানা ঘটনাটাও আপনি লিখে পাঠান। এবং কখনোই ভাববেন না যে আমার ঘটনাটা সিলেক্টেড হবে কিনা, কে জানে। আপনি যে ঘটনাটা খারাপ বলছেন বা আপনার ভালো লাগছে না, সে ঘটনাটা আমাদের কাছে ভালো লাগতে পারে, আমাদের লিসেনারদের কাছে ভালো লাগতে পারে। আবার আপনি যে ঘটনাটা ভালো বলছেন সেটা হয়তো কারো কাছে ভালো লাগলো না। সো আপনার ঘটনা আপনি মানে ভালো না খারাপ এই যাচাই বাছাই না করে দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাদের জানিয়ে দেব যে আমাদের আজকের এই এপিসোডটার স্পেশালিটিটা কি। আজকের এপিসোডের স্পেশালিটি হচ্ছে আজকে এই বছরের মোটামুটি ভালো ঘটনাগুলোর একটু মানে আমরা আপনাদেরকে আবার শোনাতে চাই, সেই সাথে নতুন ঘটনাও থাকবে। সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি, এবং আজকের এই এপিসোডে আপনাদের পছন্দের ঘটনাগুলোই স্থান করে নেবে। যারা অনেক এপিসোড মিস করেছেন এবং আমাদের কাছে লিখেছেন যে এই এপিসোডটা শুনতে পাইনি বা এই ঘটনাটা কোন এপিসোডে হয়েছিল, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের আজকের, সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভূত এফএম সাজানো, এবং সেই সাথে নতুন ঘটনা, নতুন অডিও ক্লিপ তো থাকছেই। তো আজকে স্পেশাল শোতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা মেসেজ একটু কম পড়ি কিন্তু ঘটনা অনেক বেশি বলি। তো যাই হোক, সেই সাথে আজকেও আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরু করছি আজকের ভূত এফএম শুরুতেই একটি ইমেল দিয়ে। এটা ছিল ওই দিনের সেকেন্ড স্টোরি। ঘটনাটা বলেছিলেন আপনাদের প্রিয় আফনান ভাই। চলুন শুনে আসি ঘটনাটি। যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ি সদর যেই উপজেলা, রাজবাড়ি সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ি জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে।
তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। যখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া, তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বললেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের যেতে ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নেই।
ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতর উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির, এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে, এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছেটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী
আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন রাসেল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে। এবং এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পড়ে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনিও খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। তো রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলছিল তার দোকানে, তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। Boot FM. The night
alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি সাথে, এবং ভূত এফএমের ঘটনা শুনছি আমরা। এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব একটা অডিও ক্লিপে। অফকোর্স একটা পুরনো ঘটনার পরে এই অডিও ক্লিপটি নতুন, এবং আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এবং অডিও ক্লিপটি প্লে করার আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিবেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি আমাদের আজকের নতুন একটি অডিও ক্লিপে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশিক মাহমুদ, রাজশাহী থেকে বলছি। ঘটনাটি আমার কাছে কালেক্টেড করা, এবং যে ঘটনাটা বলেছেন নাম পরিচয় না বলার স্বার্থে, এবং এটাই একটা নাইট গার্ড আঙ্কেলকে অনেক জোরাজুরি করার পর ঘটনাটি বলে, এবং আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে শেয়ার করছি। তখন 2009 সাল ছিল, এবং আঙ্কেলের ছেলে যে ছিল সে সপ্তম শ্রেণীর প্রায় শেষের দিকে, এবং অষ্টম শ্রেণীতে উঠবে এমত অবস্থায়। তো সে ভাই ছোট থেকেই শুনতো যে তাদের বাসার পাশে যে গাছটা রয়েছে, একটা মানে লিচু গাছ ছিল। তো লিচু গাছটা অনেক পুরনো, এবং সেখানে লোককথায় প্রচলিত ছিল যে সেই গাছে নাকি জিন থাকে, পরি থাকে, এবং অনেকে অনেক আওয়াজ শুনতো, অনেক কিছু দেখতো। তো সে ভাইয়ার ছোট মানে যে যার ঘটনা যাকে নিয়ে তাকে আমি ভাইয়া বলে সম্বোধন করছি। তো সে ভাইয়া ছোট থেকে মানে এটা নিয়ে কৌতূহল, তো সে দেখবে। তো একদিন কি করে বসে, তার কৌতূহলটা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এবং সে একটি মানে আমরা যে তরকারি কাটা যেটা ব্যবহার করি, হাইসা টাইপের, বটি টাইপের, তো সেটা নিয়ে এই লিচু গাছের একটা ডাল এলোপাতাড়ি কোপাতে থাকে। কোপানোর পরে কি হয়েছিল কি যে গাছটিতে একটা লাল বর্ণের তরল মিশ্রিত হয়, এবং সে বাসায় চলে আসে। ঘটনাটি তার বাসায় জানতে পারে, এবং তাকে মানে বকাঝকা করে আর কি। তো ঘটনাটা শুরু হয়েছে কিছুদিন পর থেকে, এবং হঠাৎ করে সে ভাইয়ার আচরণটা উগ্র হয়ে যায়, এবং পাগলের মতো বিহেভ করতে থাকে। যেমন তখন শীতকাল ছিল, সে কোনো শীতের জামা পরতো না, একেবারে মানে পাগল টাইপের হয়ে যেত। আর মানে অনেক ভর দুপুরবেলা দেখা যেত সে গাছের উপর উঠে থাকে, এবং পানি যেটা পুকুর থাকে সেই পুকুরে নেমে যায়। তারপরে যে রাতে বলে রাখি সে রাতে নাকি মানে ঘুমাতো না, মানে বাসায় ঘুমাতো না আর কি। তাকে যে পুরনো কবরস্থান, মানে আঙ্কেলের বাসার পাশে যে পুরনো কবরস্থান, সে মানে ভাঙা কবরগুলোতে সে ঢুকে থাকতো রাতে। যদিও বা সকালবেলা তাকে দেখা যেত, এবং সকালবেলা সে বাসায় আবার আসতো। রাতে সে বাসা থাকতো না, এভাবে তাকে মানে বেঁধে রাখা হয়, অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়। তো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, সে চলে যেত কোনোভাবে চলে যেত সে কবরগুলোতে। সেই জন্য তার বাসার সামনে মানে উঠোন আঙিনা যেটা আমরা বলি, তো সেখানে একটা নাকি কবর খোঁড়া হয়েছিল, এবং প্লেন সিট দিয়ে একটা কবরের মতোই বানানো হয়েছিল, এবং রাতে সেখানে তাকে রাখা হতো। এবং খাওয়ার দিলে সে খাইতো না, আর সে কেমন যেন একটা মানে পশুর মতো আচরণ শুরু করে, মানে গোঙায় এবং নাকি সুরে কথা বলতো। তো যেখানে যে ভাইয়া ওখানে কবরটি রয়েছে, সে এই যে নাইট গার্ড যা আন্টি, তো ভাইয়ার আম্মু যে খেয়াল করে যে কবর থেকে নাকি একটা মিষ্টি টাইপের সুঘ্রাণ আসতো, এবং মনে হচ্ছে কবরের ভিতরে তার ছেলে একা নয়, এবং বেশ কয়েকজন রয়েছে, এবং তারা গল্প করছে, গুজু গুজু শব্দ শোনা যেত। যদিও বা আন্টি কাছে যেত না, ওই তাকে কেউ নাড়াতো না, যেহেতু তার স্বভাবটা উগ্র ছিল, সে সহজে আক্রমণাত্মক হয়ে যেত। তো সেই কারণে নাড়াতো না, জাস্ট দূর থেকে দেখতো, কথোপকথন চলতো, এবং ডিম লাইটের মতো ছোট্ট আলো জ্বলতো কবরের ভিতরে। যদিও বা সেখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, তো
যাই হোক, ওখানে লাইট জ্বলতো একটা সবুজ কালারের, আর সেখান থেকে আতর টাইপের, যদি আঙ্কেলের ভাষ্য মতো আতর টাইপের একটা স্মেল আসতো, আর গুনগুন শব্দ হতো। যদিও বা তার ছেলে একাই থাকতো, সে ভাইটা একাই থাকতো, তবুও বা কবরের ভেতর থেকে গুনগুন একটা আওয়াজ আসতো। এভাবে একদিন দেখার জন্য যে প্লেন সিটটা হালকা করে রাখে দিনের বেলা, যে দেখবে কে আসলে এখানে আসে তার সাথেও, যে ছেলে এমন হয়ে যাচ্ছে, ছেলের এমন আচরণ বাপ মা স্বাভাবিক। তো যে কবর, রাতের বেলা যখন ভাইয়াকে ঢোকানো হয় কবরের ভেতরে, ওই কৃত্রিম কবর যেটা, তো সেখানে এবং প্লেন সিটটা একেবারে মানে হালকা ছিল, যাতে কেউ সহজে তুলে ফেলতে পারে। তো যখন গুনগুন আওয়াজ শুরু হয়, ভাইয়া সাথে সাথে কি করে, আঙ্কেল আন্টির এবং কয়েকজন নেবার্স ছিল, তারা মিলে ওটা প্লেন সিটটা উঠিয়ে নেয়, এবং ওটার সাথে সাথে দেখে যে কয়েকজন মানে অনেক বৃদ্ধ, মানে একেবারে মানে বৃদ্ধ বয়স, তাদের চোখের ভ্রু সাদা ছিল, মুখ ভর্তি দাড়ি, এবং সেগুলো পেকে গেছে একেবারে, মানে সাদা একেবারে, চোখ ভালোভাবে দেখা যাচ্ছিল না চোখের ভ্রুর কারণে, আর যে দাড়ি ছিল অনেক লম্বা লম্বা, এবং লোকগুলো অনেক লম্বা ছিল, ওখানে বসেছিল। এবং যে প্লেন সিটটা তোলা হয় কিছুক্ষণ উপরে তাকিয়ে থাকে, তারপরে তা একেবারে উপরে উঠে মিলিয়ে যায় হাওয়াতে। এই ঘটনার পর থেকে কৃত্রিম কবরে তাকে রাখা হয় না ভাইয়াকে, এবং তার পায়ে কি হলো, লোহার শেকল বাঁধা হলো, এবং যে তার একটা মানে বেডরুম ছিল, তো সে বেডরুমে তাকে আটকানো শুরু হলো। তো বেডরুমে আটকানোর পরেও কিন্তু রাত্রেবেলা ঘটনাটা মানে আরো ভয়ঙ্কর হয়ে যেত। সেখান থেকে মানে যে কুকুর কান্না করলে যেমন একটা আওয়াজ হয়, তেমন আওয়াজ হতো রাতে, অনেক রাতে তেমন আওয়াজ হতো। তারপরে ঘরটা হঠাৎ করে অস্বাভাবিক হারে মানে একটা কেমন একটা বিদ্যুটে গন্ধ সৃষ্টি হতো। তারপরে যে ইয়া রয়েছে, যে ভেন্টিলেটর এই পাশের রুমে, সেই ভেন্টিলেটর থেকে নাকি দেখতো যে আগুন জ্বলছে রুমে, এগুলো ঘটতে থাকতো। এবং এক পর্যায়ে এগুলো চলতে চলতে যে ভাইয়াটার একেবারে শোচনীয় হয়ে যায়। তো সে কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ ছিল, একেবারে শুকিয়ে গিয়েছিল, মানে হাড় গোনা যেত আর কি, এমন হয়ে গিয়েছিল। তো কিছুদিন যাওয়ার পরে ট্রেনে যে রেল লাইন আছে, সেখানে মানে ট্রেনের নিচে পড়ে ভাইয়াটার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার পর থেকে যে বেডরুমটা ছিল, ওনার যে ব্যবহৃত বেডরুমের কৃত্রিম কবরটা কোনো কারণে ধসে একেবারে পরিপূর্ণ হয়ে যায়, মাটি ধসে পরিপূর্ণ হয়ে যায় একা কোনো কারণ ছাড়াই। আর যে বেডরুমে যাকে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, সে বেডরুমে থাকার চেষ্টা করে এই আন্টিরা, তো থাকতে পারতো না। মানে কেউ একজন হঠাৎ উপরে ঝুলতো, মানে সিলিং যেটা ছিল সিলিং এ ঝুলতো। তারপরে যে একা শুয়ে আছে, এমন অবস্থায় মনে হচ্ছে রুমে কেউ হাঁটাহাঁটি করছে, কারো উপস্থিতি রয়েছে। আর বেশ রুমটা একেবারে ঠান্ডা হয়ে যেত, মানে এয়ার কন্ডিশনার চললে আমরা যে মানে 18 অ্যারাউন্ড 20 or 18 যে সেলসিয়াস থাকলে যেমন হয় তেমন নাকি হয়ে যেত, এবং বেশ শীতল থাকতো রুমটা। আর জানালাগুলো খোলা হতো না যেহেতু, তো সে রুমটা শীতল হয়ে যেত। তো আন্টির জানালা খোলা হয় না, বা একটু রুমটা ছায়াতে হওয়ার কারণে হয়তো একটু ঠান্ডা। আর উপস্থিতিগুলো তো এভাবে সন্দেহ করে মিলাদ পড়ানো হয়। তো মিলাদ পড়ানোর পরে যদিও বা এই ঘটনাটা একটু কমেছে, কিন্তু রুমে একেবারে কেউ থাকার অনুপযোগী হয়ে পড়ে। যেমন রাত্রেবেলা যদি কেউ শুয়ে থাকতো, তার মানে যে ঘুমিয়ে যেত, তার যে কাঁথা যদি নিত, তো কাঁথা একেবারে পেঁচিয়ে যেত গলায়। তারপরে কে যেন কানের কাছে মানে মুখ এনে ফিস 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 শব্দ, এগুলো আছে। তারপরে পা টানবে, আর এসব হতো। এই ঘটনাগুলো তো যে আন্টি বলে যে, আর আঙ্কেলও বলে যে ওনার ছেলে ছিল, কিন্তু এই ঘটনাগুলো মানে যদিও বা কোনো মিল থাকতো, তো কোনো ছেলেই কোনো ঘটনা করতো, কিন্তু সেগুলো কোনো মেয়ের ফিগার দেখা যেত। এবং মেয়ে মানে কণ্ঠ, যে কানের কাছে ফিস ফিস করে কথাবার্তা চালাতো, এগুলো নাকি মেয়েরই কণ্ঠ ছিল, মানে তারাই ভাষা মতো। তো এইভাবে চলতে থাকে। তো একসময় সিদ্ধান্ত নেয় যে রুমে থাকবে না কেউ, এটাকে মালামাল যা আছে বাসার পুরনো, সেটা রাখার জন্য সিলেক্ট করা হয়। তো সেইভাবেও চলতে থাকে, এবং মালামালগুলো স্বাভাবিকভাবে থাকে না। এইটা এখানে রাখছে, পরের দিন এখান থেকে এটা গায়েব হয়ে যায়, বা আবার কিছুদিন পরে একা চলে আসে, বা এই জিনিস এখানে রাখছে তো অন্য জায়গায় চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে। আর সে রুম থেকে তারপর থেকে যে যখন মালামালের এটা যে সিলেক্ট করা হয়, তো রুম থেকে ভাইয়া উদ্ঘট একটা গন্ধ আসতো। আর যে আমরা যে কুকুর কান্না, মানে আগে বলেছি যে কুকুর কান্না করতো, সেরকম একটা মানে জোরে একটা সাউন্ড হতো, যেটা প্রতিবেশী নেইবার যারা ছিল তারা সবাই শুনেছে, এবং আমি জিজ্ঞাসা করেছি, তো সবাই হ্যাঁ এটা সম্মতি জানিয়েছে যে এরকম হতো। তো তখন ছিল হচ্ছে মার্চ মাস, এবং মার্চ মাসে যে আমাদের যে রয়েছে যে একটা
17 মার্চ একটা ছুটি থাকে, তো সেই ছুটিতে হয়েছিল কি যে আন্টিদের বাসায় এক মানে অতিথি আসে। কিছু অতিথি আসার পরে হয়েছে কি যে রুম যেহেতু শর্ট ছিল, তো এই মালামালগুলো এক সাইডে রেখে এই আঙ্কেল আর এই আঙ্কেলের যে ভাইপো ছিল সেই রুমে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়, লাইট টাইট সেট করে সবকিছু। রুমটা 100 তারা জানতো না, তো তারা ঢোকে এবং একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। অনেকদিন পর রুমটা খোলা হয়েছিল, রুম থেকে একটা কেমন গন্ধ আসছিল, প্লাস কেমন যেন একটা ঠান্ডা পরিবেশ ছিল, অল টাইম মানে ঝিম ধরে একটা পরিবেশ থাকতো রুমে। এটা এর আগে ছিল না, মানে ওই ভাইয়াটার মৃত্যুর আগে এরকম ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। এবং যে থাকে রাত্রেবেলা দেখে যে একটা মেলি টাইপের, মানে বয়সটা বলেছিল যে 15 হবে নাকি, সর্বোচ্চ মানে 15 হবে এবং সর্বনিম্ন 12 হবে, এরকম একটা বয়সের মেয়ে বসে থাকে, মানে একেবারে ফ্লোরের মধ্যে বসে থাকে হাঁটু মুড়ি দিয়ে। আর যে পুরো রুমের মধ্যে একেবারে গন্ধ, আর মেয়েটা হালকা হালকা করে কান্না করে, আর কান্না করছে প্লাস যে রয়েছে যে চুলগুলো টেনে 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 ছিঁড়ছে, মানে এই যে কয়েকটা আঙুলে করে টেনে টেনে ছিঁড়ছে, প্রায় 10-12টা একসাথে এইভাবে টেনে টেনে ছিঁড়ছে চুলগুলো। আঙ্কেল তো এটা নিয়ে অভ্যস্ত ছিল প্রায়, মানে এগুলো জানে যে এই রুমে একটা প্যারানর্মাল ঘটনা আছে বা ঘটে। তো আঙ্কেলের যে ভাইপো আছে সে এটা নিয়ে অভ্যস্ত ছিল না, খুব ভয় পেয়ে যায় এবং প্রথমে ভয় পায় এবং পরে ডিসাইড নেয় যে মেয়েটি কে, সে কাছে যায়। কাছে যাওয়ার পর যে আঙ্কেলের ভাইপোটাকে এমন জোরে একটা থাপ্পড় দেয় যে তার কানের যে মানে যে কানের পর্দা আমরা যাকে বলি, পর্দাটা ফেটে যায়। তো সে মানে আঙ্কেলের ভাইপো আজও কানে শোনে না, মানে সে কানের সমস্যা একেবারে স্থায়ীভাবে হয়ে গেছে। তো ওটা মিলিয়ে যায় এবং মিলানোর পরে সে রুমে কেউ থাকেনি, যে আঙ্কেলে ভাইপো যে ছিল, তো ওনার কান দিয়ে রক্ত বের হয়। তো এটা নিয়ে ধরাধরিতে এবং আঙ্কেল এই বিষয়ে মুখ খোলে না। পরের দিন সিদ্ধান্ত নেওয়া হয় যে রুমে তালা দেওয়া হবে এবং এই রুম আর খোলা হবে না। তো একটা হুজুরকে ডেকে নিয়ে এসে তো রুমের চারপাশে বন্ধ করে দিয়ে তালা মেরে দেওয়া হয়, তালা লাগিয়ে দেওয়া হয়। তালা লাগিয়ে দেওয়ার পর থেকে যে এই রুমটি ছিল, রুমটি একেবারে মানে কেমন যেন হয়ে গেছিল রুমটা, মানে রুমের এখানে গেট ধাক্কাতো, তখন মানে ভাই ভেতর থেকে মনে হচ্ছে ভেতরে কাউকে আটকে রাখা আছে, রুম ধাক্কাতো। তারপরে যে ভেতর থেকে মনে হচ্ছে কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ। আন্টি মাঝে মাঝে শুনতো যে ওনার ছেলেই নাকি কান্না করে, তো ওনার ইচ্ছা হতো যে রুমটা খুলবে এবং দেখবে আসলে ঘটনা কি। তো আন্টি সাহস পেত না একা। তো একদিন কি হয়েছে, আঙ্কেল নাই বাসায়, আর ওনার ছেলের রূপী যে সন্ধ্যাবেলায় তো কান্না শুরু করে ছেলের একেবারে কণ্ঠ নিয়ে। তো আন্টি সিদ্ধান্ত নেয় যে এটা খুলবে এবং আন্টি যে খোলে অমনি তখন আন্টির আর কিছু মনে নাই, অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় যে রুমের কোনো সমস্যা হতো না, রুমে থেকে আর কোনো আওয়াজ আসতো না। তো বাইরে ওটা মানে শক্তিটা যাই ছিল তো সেটা বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর থেকেই মানুষজন দেখতে থাকে এই যে ভাইয়াটা যে ট্রেনে কাটা পড়েছিল তাকে দেখতে থাকে, এখানে ওখানে মানে যেখানে যায় তাকে নাকি দেখতে পায়। এবং দেখার পরে যে ওই যে লিচু গাছ যেটা বলেছিলাম, তো সেই লিচু গাছের নিচেও নাকি বসে থাকতো প্রায় ভর দুপুরে। অনেকেই অবাক হয়ে যেত, কারণ মৃত্যু ঘটেছিল, নিজে জানাজা দিয়েছে। এবং আঙ্কেলকে এসে বলতো, আঙ্কেল এটা নিয়ে ইউজ টু হয়ে গেছিল এক সময়, তো একে কিছু মনে করতো না। একদিন হয়েছে আঙ্কেল মানে হাট থেকে ফিরছিল, কবুতরের হাট ছিল, আঙ্কেল কবুতর মানে বুঝতো। তো কবুতরের হাট থেকে ফেরার সময় কিছু একটা আঙ্কেলের পিছু নেয় এবং সেটা তখন প্রায় 12টার নাগাদ ছিল দুপুর। তো কিছু একটা পিছু নেয় সাইকেলের। তো এটা আঙ্কেল বুঝতে পারার পরে আঙ্কেল ভাবে যে কবুতর নিয়ে আসছে, চোর টোর নাকি বা কেউ ফলো করছে নাকি, চিন্তাই এরকম কেস ভাবে। তো যখন আমাদের যে 14 পায় যে রাস্তাটা আছে, আমার অনেকেই রাজশাহীবাসীর অনেকে চেনে, 14 পায় যে বদ্ধভূমি থেকে যে 14 পায় যে একটা লাল রাস্তা খোয়ার, যে এই খোয়ার রাস্তা যখন আসে, কবুতরগুলো ভেতর যে খোপটা ছিল, কবুতরগুলো খোপের মধ্যে নাই এবং খোপের মধ্যে নাই। ভিতরে আঙ্কেল দেখে কবুতরগুলোর আর কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। আঙ্কেল সাইকেলটা একদিকে স্ট্যান্ড করে খোপটাতে দেখে যে কাটা কাটা আঙ্গুল এবং হাত, তারপর একটা পিচ্চি মানে পিচ্চি মেয়ে মানুষ, মানে ফিমেল পিচ্চি, তার কাটা একটা মাথা, এভাবে টুকরো টুকরো হয়ে প্রতিটা কবুতরের খোপে মানে 20টার মতো খোপ ছিল। তো সেই এখানে একেবারে ছিটা হয়ে আছে। আঙ্কেল ভয়ে সেখান থেকে একটা দৌড় দেয় এবং যে এটা রয়েছে আমাদের যেটা মানে হিন্দু কলোনি আছে, তো হিন্দু কলোনির ওখানে দিয়ে সাহায্য যায়। তো তারা চলে আসে সবাই মিলে। তো ওখানে দেখে যে খোপ নাই, সাইকেল আছে মানে একটু দূরে পড়ে রাখা, খোপ নাই
এবং অনেকগুলো কবুতরে যে লোম বা পশম এগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে। তো সবাই বলে যে এই রাস্তা হন্টেড, এই রাস্তায় আসলে ভাই যে 14 রাস্তাটা আসলে অনেক হন্টেড। এখানে সন্ধ্যা পরে একেবারে নির্জন হয়ে যায়। তো এই রাস্তাটা হন্টেড এভাবে, এখানে আপনি এইভাবে আসা ঠিক হয়নি কবুতর নিয়ে, এখানে অনেকের সাথে এগুলো ঘটে। তো আঙ্কেলকে তারা এগিয়ে দেয়। এগিয়ে আসার পরে আঙ্কেল বাসায় আসে, বাসায় এসে মানে একেবারে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে এক সময় ধীরে ধীরে আঙ্কেলকে স্বপ্ন দেখায় যে তার ছেলে বলছে যে বাবা, সামান্য একটা কারণে তুমি আমার জীবনটা একেবারে বিসর্জন দিলে। তো তখনই আঙ্কেল ঘুম ভেঙে যায় এবং আঙ্কেল একটা কথা ভাবতে থাকে যে কি এমন ভুল হয়েছিল যে তার ছেলের জীবন বিসর্জন। আঙ্কেল নিজেকে অপরাধী ভাবতে থাকে এবং জাস্ট একটা কথাই ভাবে যে কি এমন দোষ ছিল। তো আঙ্কেল দিনরাত চিন্তা ভাবনা, যে ছেলের এই টেনশন, আবার এগুলো প্যারানর্মাল ঘটনাতে আঙ্কেল আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে একেবারে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। তো এইভাবে চলতে চলতে পুরো সংসারটা একেবারে কেমন হয়ে গিয়েছিল। হতে হতে এক সময় হয়েছে কি, আঙ্কেলের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে একটা পা অকেজো হয়ে যায়। ও পাটা অকেজো হওয়ার পর থেকে যে বেড রেস্টে ছিল, বেড রেস্টে প্রতিদিন যে আঙ্কেলের যে ছেলেটা ছিল, যে বলছি যে ভাইটা, ওই ভাইটা নাকি প্রতিদিন আসতো এবং এসে আঙ্কেলের মানে পায়ে যেখানে ব্যথা ছিল সেখানে নাকি মানে যে আমরা বলি যে এখানে মানে মালিশ করে দেওয়া, মানে মালিশ করে দিত। তারপরে কান্না করতো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কাছে আসতো, জাস্ট মালিশ করতো, কোনো কথা বলতো না, দূরে দাঁড়িয়ে কান্না করতো এবং বলতো বাবা তুমি দায়ী, আমার এই অবস্থার জন্য আজ তুমি দায়ী। এমন করতে করতে আঙ্কেল এক পর্যায়ে শুকিয়ে গিয়েছিল। তো এটা সবাই বুঝতে পারে এবং আঙ্কেলকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে যে কবিরাজ বলে যে আসলে আপনার ছেলে এই যে হয়েছিল এই বিষয়টা, আপনি কোনো কারণে হয়তো তাকে কিছু বলেছিলেন এবং যেটা বা কোনো এক কারণে তাকে অবহেলা করেছিলেন, যার কারণে আপনার ছেলের মৃত্যু হয়েছে এই আজ এই বিষয়টা নিয়ে। বা তো এটা আঙ্কেল বুঝতে মানে আঙ্কেল স্বীকার করে না, কারণ আঙ্কেল এই জাতীয় কিছু করেনি, ওরা বড় ছেলে ছিল ওনার, তো এমন অবহেলার কোনো কথা আসে না। তো আঙ্কেল এটা মেনে নিতে পারেনি এবং এভাবে চলতে থাকে। ওই যে রুমটা বলছিলাম, যে বেডরুম, যে ভাইয়ের বেডরুমটা, ওটা আজ পর্যন্ত বন্ধ আছে এবং ঘটনাটা আজও আঙ্কেলের সাথে ঘটে এবং বলে যে আমার ছেলে আজ পর্যন্ত আমার সামনে আসে, প্রায় আমি মাঝে মাঝে দেখি এবং দেখতে থাকে। এইভাবে দেখে, আন্টি দেখে না, আসলে আঙ্কেল দেখে। এবং যে লিচু গাছটা রয়েছে, লিচু গাছটা আজও বিদ্যমান ভাইয়া। তো লিচু গাছে যে ভাইয়া একটা কোপ দিয়েছিল মানে ডালের এখানে, সেই কোপটাও দেখেছি আমি, এটা এখন পর্যন্ত আছে। আশ্চর্যের বিষয়, কোপটা এখন পর্যন্ত আছে। আমি ইমেইলে ছবি অ্যাটাচ করে দিয়েছি, তো আপনি যদি ভাইয়া চান তো সব শেয়ার করতে পারেন, সমস্যা নেই। এবং এটাই ঘটনা ছিল আঙ্কেলের কাছ থেকে শোনা। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিকালে জ্যামের বাতাস খেতে খেতে বাসায় চলে এসেছি আর রিয়েলাইজ করলাম লাইফটা একটা গানের মতোই। নেসক্যাফেতে সিপ দিতে দিতে মনে হলো সময়টা এখন নতুন ভাবে দেখার, নতুন করে জানার। তাই সাড়া দাও আর সামনে এগিয়ে যাও। আর এই কথাগুলো নিয়েই নেসক্যাফের গান, লাইফটাকে নিজের মতো করে বানানোর গান। চলুন শুনে আসি। এক একটা ভোরে নিজের সাথে লড়ে রোদ হাসে তুমুল উচ্ছ্বাসে, চলে কফির করা চুমুক, আটটাটা চুমুক সম্ভাবনার দিনে। ইচ্ছেরা মেলুক টানা, থাকবে না কিছু অজানা। সাড়া দাও আর সামনে তাকাও, চলো সবাই বদলাই দুনিয়া। চলো সবাই সামনে এগিয়ে যাই, লাইফটাকে নিজের মতো বানাই। চলো সবাই সামনে এগিয়ে যাই, লাইফটাকে নিজের মতো বানাই। ছুটছে যে লাইফ, তার লাগামটা ধরো নিজের মতো, আগামীটা করো। সিঙ্গল রান নাও, সাথে যা ছক্কাও, ক্লাসিক্যাল ধরো, ফোক জাজ রক ও গাও, চাল
FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন রেডিও ফুড রেড এফএম এন্ড চলছে ভূত এফএম এবং আজকের স্পেশাল এপিসোড। এবং এই স্পেশাল এপিসোডে এখন যেটা করব সেটা হচ্ছে একটা ইমেইল পড়ব, যে ইমেইলটিও নতুন, সুতরাং আপনাদের সাথে থাকতেই হচ্ছে। আজকের প্রোগ্রামটা একটু অন্যভাবে সাজিয়েছি, আমি বলেছিলাম, এবং এই ফর্মুলা কেমন লাগছে সেটা আমাদের জানাবেন। আমরা নানা ধরনের এক্সপেরিমেন্ট করি আপনাদের জন্য, আজকেও করেছি। তো যাচ্ছি ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সেটা আর জানতে চাইলাম না, কারণ মহান আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখেন। আমি ভূত এফএমের একজন ফ্যান ও নিয়মিত শ্রোতা। আমি সব সময় ভূত এফএমের সাথে আছি আর আগামীতেও থাকতে চাই। আমি কখন ভূত এফএমে কখনো কোনো ঘটনা পাঠাইনি, এটাই আমার প্রথম ঘটনা। আমি লিখব ভাবি, তবে সময় হয় না। আজ লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আমরা সবাই আজান দেবার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো আজান বের হচ্ছে না। ওইদিকে শত শত কালো ছায়া আমাদের দিকে তেড়ে আসছে। হঠাৎ আমার মুখ থেকে আজান বের হলো। আমি আজান, কিন্তু আমার আজান সঠিক হচ্ছে না, বারবার আজান ভুল হচ্ছে। এবার হঠাৎ সঠিকভাবে আমি চিৎকার করে আজান দিচ্ছিলাম। কালো ছায়া এখনো আমার মাথার উপরে। দেখলাম শত শত কালো ছায়া আমাদের চারিদিকে ঘিরে আছে। এবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। ওই শত শত লোকগুলো এবার হাসছে না, এবার সবাই চিৎকার করে কান্না করছে। আর আমি আজান দিয়ে যাচ্ছি, সবাই জোরে জোরে নৌকা চালাচ্ছে। হঠাৎ আমাদের মাথার উপর কালো ছায়া মিশে গেল। শত শত লোক বলছে বেঁচে গেলি, আর সবকিছু নিমেষে হারিয়ে গেল পানির সাথে। এই কাহিনীটা শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার মানে উত্তরার কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে। ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট, মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা মানে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, এন্ড যখনই বের হতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন, লাইক নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখছে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে, ওর বাচ্চা মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা। তো ওরা ওই বাসায় ওঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2 তলা 3 তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি।
জি। তো সিঁড়িতে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়িতে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়িতে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা। তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়িতে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। তো এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। আচ্ছা। তো লাইটটা যখন নিভে যায় তোর কাছে ও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেম্যাটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পাইছে আর কি। আচ্ছা। মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায়, কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটেও অনেক দেখে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায়, এবং হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করেই যায়। আচ্ছা। এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে ইটস অ্যান আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে ওঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে আসলে, লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে, বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ ওর পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন তোমাকে। তো বলে যে আমি এরকম উঠছি, এরকম মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটাও সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসের ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তো ওর মা ওকে করে কি পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন একটু ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে। তো তখন রাসেল ভাই অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে, লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো বলে ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। তো যাই হোক খুব ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা, ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়েও বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং
ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি ওই যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভিতর থেকে। ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে দিয়ে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিবের মধ্যে দাঁড়ানো করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নার আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চাটা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তোর মা দৌড় দিয়ে আসে, কি হয়েছে, এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না। ওর বাচ্চা ওর দিকে তাকায়, নীল হয়ে কাঁদতেছে এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে। তো এরকম করে ওই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায়, ওর মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায়, কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই, হুজুর যখন বাসাটায় ঢুকে তখন উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা, বলে যে এখানে কোন একটা কিছুর আসর আছে, আপনারা একটু থাকেন। এবং এই বাসাটার মধ্যে, এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাইরে বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটার কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে যায়, ঝেড়ে দেয়। এবং ওই হুজুর কি করে, ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায়, এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিরাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ নাম ধরে ডাকতেছে, এবং শীষ দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায়, যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখে নাই। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে ওদের উপরতলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরে বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী রাসেল। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আর এখন চলছে ভূত FM। এইবার যে ঘটনাটা আমরা শুনবো, সেই ঘটনাটি হচ্ছে, এটি একটি ইমেল, আমার কণ্ঠে পড়াই। দুটো নতুন ইমেল পড়েছি, এবার একটা পুরনো ইমেল শুনুন, শুনে আসি। ভূত FM. The night
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো সেটি হচ্ছে 16 আগস্ট 2019-এর, এবং আপনাদের সবার প্রিয়, এটা আমাদের শেষ আকর্ষণ, সবার প্রিয় ডক্টর আলিফ এই ঘটনাটি শেয়ার করেছিলেন, এবং এটা ছিল ওই দিনের সম্ভবত থার্ড স্টোরি। তো এই ঘটনাটিও আপনারা আশা করছি শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি, এবং আমাদেরকে অবশ্যই বলবেন, জানাবেন ফেসবুকে, ইমেইলে, আপনারা সবাই লিখছেনও, কিন্তু জানাবেন অবশ্যই যে কেমন লাগছে, এবং এইরকম যে আজকের যে আয়োজন, এরকম আয়োজন আমরা আরো বেশি কন্টিনিউ করবো কিনা। চলুন শুনে আসি ঘটনা। তো যে আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরা নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা রহমান আপুই বলি, কারণ ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সে ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছ থেকে ঘটনাটা শুনি। আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজবেন্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে, আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাইট, সো ডক্টর আলিফের ঘটনার মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন, এবং আমি জানি না যে কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio.radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhuthfm.russell। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা। Exclusively on FusionBD.com.